প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং যে যার জায়গায় থেকে সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ এর পার্ট 2 নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিশ্লেষণের পার্ট একে তোমরা নগদ প্রবাহ বিবরণী কি, কিভাবে একটি প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ ঘটে, নগদ প্রবাহ বিবরণীর পূর্ণাঙ্গ ছক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পাঠে আমরা নগদ প্রবাহ বিবরণী গাণিতিকভাবে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানব এবং আমরা নগদ প্রবাহ বিবরণী সংক্রান্ত গাণিতিক সৃজনশীল প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা, এখানে ঢাকা বোর্ড 2019-এর একটি সৃজনশীল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে রুবেল লিমিটেড 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের শেষে তুলনামূলক আর্থিক তথ্য নিম্নরূপ, অর্থাৎ রুবেল লিমিটেডের কিছু আর্থিক অবস্থা বিবরণীর তথ্য দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব আসো জানি। তো শুরুতে নিট মুনাফা 35,000 টাকা, দেনাদার হ্রাস 12,000 টাকা, অপচয় খরচ 8,000, মজুত পণ্য বৃদ্ধি 15,000, যন্ত্রপাতি ক্রয় 60,000, পাওনাদার বৃদ্ধি 7,000, শেয়ার বিক্রি 50,000, লভ্যাংশ প্রদান 22,000, বন্ডকে শেয়ারে রূপান্তর 40,000, প্রারম্ভিক নগদ 47,000 টাকা। প্রশ্নটির শুরুতেই কতে সমচ্ছেদ বিন্দু কি, খ নগদ প্রবাহ কি বুঝিয়ে লেখো, গ পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো, গ 2018 সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে সমাপনী নগদ নির্ণয় করো। তাহলে প্রশ্নটির আমরা সমাধানে যাচ্ছি। ক সমচ্ছেদ বিন্দু কি? যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট বিক্রয়লব্ধ আয় এবং ব্যয় সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। খ নগদ প্রবাহ কি বুঝিয়ে লেখো। নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ ঘটে। যেমন নগদে পণ্য বিক্রয়, সুদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রির মাধ্যমে একটি প্রতিষ্ঠান নগদ অর্থের আগমন ঘটাতে পারে। অপরদিকে নগদে পণ্য বিক্রয়, সুদ, লভ্যাংশ প্রদান, কর্মচারীদের বেতন ও মজুরি প্রদান ইত্যাদির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ ঘটে থাকে। গ আর গ নং প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের গ নংয়ে আমাদের চাওয়া হয়েছিল পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে নগদ প্রবাহ বিবরণীতে মূলত আমরা তিনটি জিনিস অন্তর্ভুক্ত করে থাকি: পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে নগদ প্রবাহ বিবরণীর প্রথম অংশটুকু, অর্থাৎ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এই অংশটুকু আমরা করলে আমরা আমাদের গ নংয়ের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে আসো সমাধান করা যাক। রুবেল লিমিটেডের পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়। শুরুতেই আমাদের নগদ প্রবাহ বিবরণীর ছকে আমাদের একটা শিরোনাম দিতে হবে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম নগদ প্রবাহের শুরুতেই আমরা বলে আসছি যে নিট মুনাফা দিয়ে শুরু করতে হয়। দেন নিট মুনাফা 65,000 টাকা, এর সাথে আমাদের অপচয় খরচটা যোগ করতে হয়। অপচয় খরচ 8,000 টাকা। এটা আমরা টাকার প্রথম কলামে যুগেরটা আমরা নর্মালি লিখে রাখবো এবং যেটা আমাদের বিয়োগ করতে হবে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে
চিহ্নিত করে রাখব। তাহলে পরবর্তীতে আমাদের যোগ বিয়োগ করার সময় আমরা সহজেই বুঝতে পারবো যে কোন লেনদেনটা আমাদের প্লাসের এবং কোন লেনদেনটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে এরপর আমরা জানি পরিচালন কার্যক্রমে সকল প্রকার চলতি সম্পদ এবং চলতি দায়গুলো অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, এখানে দেনাদার হ্রাস অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে এটা আমরা নগদ প্রবাহ বিবরণীতে বৃদ্ধি করে দিব, কেননা সম্পদের সাথে নগদ প্রবাহ বিবরণীর একটা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তাহলে দেনাদার হ্রাস এখানে প্লাস হচ্ছে। তারপর আছে মজুত পণ্য বৃদ্ধি, তাহলে মজুত পণ্য বৃদ্ধি এটাও একটা চলতি সম্পদ, তাহলে মজুত পণ্য বৃদ্ধিটা আমরা হ্রাস করে দিব অর্থাৎ মাইনাস করে দিব। এরপর আমাদের আছে চলতি দায় পাওনাদার বৃদ্ধি, তাহলে পাওনাদার বৃদ্ধি, পাওনাদার যেহেতু আমাদের এক প্রকার দায়, দায়ের সাথে আবার নগদ প্রবাহ বিবরণীর ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, এজন্য আমরা পাওনাদার বৃদ্ধি এটা প্লাসের, তো আমরা পাওনাদারটা নগদ প্রবাহ বিবরণীতে প্লাসই করে দেব। তাহলে এখানে আমরা চলতি সম্পদ বা চলতি দায় সংক্রান্ত আর কোনো ধরনের লেনদেন দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের 8,000, 12,000 এবং 7,000 এই তিনটা অ্যামাউন্ট আমাদের প্লাসের এবং 15,000 একটা হলো আমাদের মাইনাস ফিগারের। তাহলে এই চারটা লেনদেন প্লাস মাইনাস করে আমাদের টোটাল আসতেছে 12,000 টাকা, এবং এই 12,000 টাকা নিট মুনাফা 65,000 সাথে যোগ করে আমাদের মোট 77,000 টাকা আসতেছে। এটাই হলো আমাদের পরিচালন কার্যক্রম থেকে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। এবার আমাদের সৃজনশীল প্রশ্নের গ নংয়ে চাওয়া হয়েছিল 2018 সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে সমাপনী নগদ নির্ণয় করো। তাহলে নগদ প্রবাহ বিবরণীর বাকি অংশটুকু আমরা এখানে সম্পূর্ণ করব। তাহলে গ নং থেকে পরিচালন কার্যক্রম থেকে প্রাপ্ত নগদ প্রবাহটার উত্তর এখানে শুরুতেই আমরা লিখে তারপর আমাদের নগদ প্রবাহ বিবরণীটি সম্পন্ন করব। তাহলে পরিচালন কার্যক্রম থেকে প্রাপ্ত নিট নগদ প্রবাহ 77,000 টাকা, ব্র্যাকেটে গ নং থেকে প্রাপ্ত বিবরণে তোমরা লিখে নিবে। এরপর আসো আমরা যে আমাদের দ্বিতীয় কার্যক্রম সেটা শিরোনাম বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রমে আমরা কি বলেছিলাম যে সকল প্রকার স্থায়ী সম্পদ ও বিনিয়োগ কার্যক্রমগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। আমরা আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে স্থায়ী সম্পদ একটি দেওয়া আছে যন্ত্রপাতি ক্রয়। যেহেতু যন্ত্রপাতি ক্রয় করার ফলে আমাদের স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে, যেহেতু সম্পদের সাথে আমাদের একটা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, তাই যন্ত্রপাতি ক্রয় আমরা বিনিয়োগ কার্যক্রমে মাইনাস করব। এরপর আমরা আমাদের তৃতীয় যে শিরোনাম সেটা লিখে ফেলি অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রমে কি আসে? অর্থায়ন কার্যক্রমে হলো আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্বের লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে আমাদের শেয়ার বিক্রি 50,000 টাকা দেওয়া আছে। শেয়ার বিক্রি করলে তোমার নগদ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, যেহেতু মালিকানা সত্ত্বের সাথে একটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, তাহলে শেয়ার বিক্রিটা আমরা যোগ করে দিচ্ছি। এরপর আছে আমাদের লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদানটা অর্থায়ন কার্যক্রম থেকে সবসময় আমাদের মাইনাস করতে হবে, তাহলে লভ্যাংশ প্রদান আমরা বিয়োগ করে দিচ্ছি। এরপর আমরা বিনিয়োগ কার্যক্রমের -60,000 টাকা এবং অর্থায়ন কার্যক্রম থেকে যোগ বিয়োগ করে প্রাপ্ত 28,000 টাকা, এই দুটা আমরা পরিচালন কার্যক্রম থেকে প্রাপ্ত 77,000 টাকার সাথে প্লাস মাইনাস করে আমরা মোট টাকা পাচ্ছি 45,000 টাকা, যেটা আমাদের নিট নগদ বৃদ্ধি। এই 45,000 টাকার সাথে আমরা অঙ্কে দেওয়া প্রারম্ভিক নগদ যোগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাপনী নগদ নির্ণয় করব। তোমরা মনে রাখবে যে নগদ প্রবাহ বিবরণীর 3টি কার্যক্রম শেষে প্রাপ্ত রেজাল্টের সাথে প্রারম্ভিক নগদ প্রবাহ যোগ করার পর
সমাপনী নগদ পাওয়া যায়। তাহলে আমরা আমাদের 3টা কার্যক্রম থেকে প্রাপ্ত 45,000 টাকার সাথে প্রারম্ভিক নগদ 47,000 টাকা যোগ করে আমরা আমাদের সমাপনী নগদ 92,000 টাকা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2019-এর অনুরূপ বরিশাল বোর্ড 2016-র সৃজনশীল প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি। এই প্রশ্নে আমাদের যেসব তথ্যাবলী দেওয়া আছে সেই সম্পর্কে আমরা দেখব বা জানব, এবং এখানে যে প্রশ্নের উত্তরগুলো চাওয়া হয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। পুষ্প চাকমা লিমিটেডের 2015 সালে 1 জানুয়ারিতে নগদ জমা ছিল 15,000 টাকা। 2015 সালে তার আর্থিক তথ্যাবলী নিম্নরূপ। 2015 সালে নিট মুনাফা 45,000 টাকা। তাহলে আমাদের নিট মুনাফা নগদ প্রবাহ বিবরণীর শুরুতেই নিট মুনাফা দিয়ে আমাদের শুরু করতে হয়, অর্থাৎ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের শুরুতেই আমরা নিট মুনাফা অন্তর্ভুক্ত করি। দেন অবচয় যন্ত্রপাতি, তোমরা জানো অবচয়টা পরিচালন কার্যক্রমে সবসময় যোগ হয়। প্রাপ্য হিসাব বৃদ্ধি, অর্থাৎ চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা আমরা নগদ প্রবাহ বিবরণীতে হ্রাস করে দিব, অর্থাৎ বিয়োগ করে দিব। মজুত পণ্য হ্রাস, অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে এটা আমরা বৃদ্ধি করে দিব, অর্থাৎ প্লাস করে দিব নগদ প্রবাহ বিবরণীতে। চলতি দায় হ্রাস, চলতি দায় হ্রাস, এটা যেহেতু দায় তাহলে এটা আমরা আমাদের নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন কার্যক্রম হতে বিয়োগ করে দিব। এরপর আছে আমাদের যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয়টা আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ হতে আমরা বিয়োগ করব। দেন সাধারণ শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু 20,000 টাকা, অধিহার সহ 1,70,000। এখানে সাধারণ শেয়ার ইস্যু বা বিক্রয় এটাই আমাদের জানা দরকার। শেয়ারটা অধিহারে বা অবহারে কীভাবে বিক্রি করলো সেটা আমাদের এখানে বিষয় নয়। সাধারণ শেয়ার ইস্যু, তাহলে এটা আমরা আমাদের অর্থায়ন কার্যক্রমে যোগ করে দিব। এরপর আছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান আমরা আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে বিয়োগ করে থাকি। কতে চাওয়া হয়েছে নগদ প্রবাহ বিবরণী কি, ইতিমধ্যে তোমরা এই সম্পর্কে জেনেছ। খ সমচ্ছেদ বিন্দুর ধারণা বিশ্লেষণ করো। গ পরোক্ষ পদ্ধতিতে পুষ্প চাকমা লিমিটেডের 2015 সালের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে আমরা আমাদের পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ ওই অংশটুকু আমরা করে আমরা গ নাম্বারের উত্তরটা পেয়ে যাব। ঘ একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করে 2015 সালের সমাপনী নগদ নির্ণয় করো এবং সমাপনী নগদ হ্রাস বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা অন্যান্য তথ্যগুলো দিয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করব এবং তৈরি করার পর আমরা আমাদের যথাযথ মতামত প্রদান করব। নিট মুনাফা ও লভ্যাংশ প্রদান নির্ণয়ের সূত্রসমূহ। তোমরা জানো নগদ প্রবাহ বিবরণীর শুরুতেই আমরা নিট মুনাফা বসিয়ে আমরা আমাদের অঙ্কটা সমাধান করি। যদি কখনো আমাদের গাণিতিক সমস্যায় নিট মুনাফা না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিট মুনাফা নির্ণয় করব, বা প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে কিন্তু নিট মুনাফা দেওয়া নাই বা লভ্যাংশ প্রদানটা দেওয়া নাই, তাহলে অবশ্যই সেই সময় আমাদের এই নিট মুনাফা বা লভ্যাংশ এই সূত্রের সাহায্যে বের করে আমরা আমাদের প্রয়োজনীয় গাণিতিক সমস্যাটা সমাধান করব। নিট মুনাফা সমান সমাপনী সংরক্ষিত আয় যোগ লভ্যাংশ প্রদান বিয়োগ প্রারম্ভিক সংরক্ষিত আয়। অর্থাৎ অঙ্কে যদি আমাদের নিট মুনাফা কখনো না দেওয়া থাকে সেই ক্ষেত্রে অঙ্কে অবশ্যই আমাদের সংরক্ষিত আয় দেওয়া থাকবে, এবং এই সংরক্ষিত আয় যদি একাধিক বছরের দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বিগত বছরের প্রারম্ভিক সংরক্ষিত আয় এবং চলতি বছরের শেষে যেটা দেওয়া আছে সেটা আমরা সংরক্ষিত আয় হিসেবে বিবেচিত করব। আর সেই ক্ষেত্রে নিট মুনাফা যখন দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের অতিরিক্ত সমন্বয়ে বা আমাদের বিবরণের মাঝখানে যেখানে হোক আমাদের লভ্যাংশ প্রদানটা বা লভ্যাংশ পরিশোধ অবশ্যই দেওয়া থাকবে। অন্যদিকে লভ্যাংশ প্রদান
এইটা আমরা কোন ক্ষেত্রে বের করব? যদি আমাদের অঙ্কে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক এবং সমাপনী উদ্বৃত্ত দেওয়া থাকে, অর্থাৎ 2টা বছরের সংরক্ষিত আয় দেওয়া থাকে এবং তার ভিতরে পার্থক্য লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই পার্থক্যটা থেকে আমাদের মনে বুঝতে হবে যে এখানে লভ্যাংশ প্রদান বা পরিশোধ এই ব্যাপারটা অন্তর্ভুক্ত আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রারম্ভিক সংরক্ষিত আয় যোগ নিট মুনাফা বিয়োগ সমাপনী সংরক্ষিত আয়, এই সূত্রের সাহায্যে লভ্যাংশটা বের করে আমাদের অর্থায়ন কার্যাবলীতে অবশ্যই লভ্যাংশ প্রদানটা হ্রাস অর্থাৎ মাইনাস করে দেখাতে হবে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমরা যে গাণিতিক সমস্যাটি অর্থাৎ যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ তা বিগত 2টি প্রশ্ন অর্থাৎ ঢাকা বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2016-এর যে 2টা প্রশ্ন আমরা সমাধান করছি, ওই 2টা সৃজনশীল প্রশ্নের মতো এটা নয়, এটা দেখতে একটু অন্যরকম। কিভাবে অন্যরকম? ওই প্রশ্ন দুটিতে আমাদের একটা বছরের টাকার অঙ্ক দেওয়া ছিল, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়েলো ফ্যাশন লিমিটেডের একটি আর্থিক অবস্থার বিবরণীর প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়া আছে বক্সে। দেন এখানে আমাদের সম্পত্তি 2018 এবং 2019 সাল অর্থাৎ 2 সালের সম্পত্তি দেওয়া আছে এবং দায় ও মূলধন সেটাও আমাদের 2018 এবং 2019 অর্থাৎ 2টি বছরের দেওয়া আছে, যা বিগত বছরে একটা বছরে দেওয়া ছিল অর্থাৎ চলতি বছরের প্রয়োজনীয় তথ্য দেওয়া ছিল। আমরা সেগুলো নিয়ে আমরা আমাদের গাণিতিক সমস্যা সমাধান করছি। কিন্তু এখানে আমাদের এই 2টা বছর যখন দেওয়া থাকবে তখন আমাদের এই প্রত্যেকটা আইটেম অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে আমরা হ্রাস না বৃদ্ধি সেটা আমরা 2টা বছরের টাকার অঙ্কের মধ্যে কম্পেয়ার করে অর্থাৎ 2টা টাকার পার্থক্য করে খুব সহজে বুঝতে পারবো। এবং আমরা কোন লেনদেনটা কোথায় দিব নগদ প্রবাহ বিবরণীর এইটা ইতিমধ্যে আমরা জেনে গেছি বা ইতিমধ্যে আমরা করে আসছি। তাহলে দেখো এখানে সম্পত্তি সমূহ শুরুতে আছে হাতে নগদ 2000 টাকা এবং 53,000 টাকা। 2018 সাল এবং 2019 সাল আমরা অবশ্যই 2019 সালের সমাপ্ত বছরের জন্য আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। সেই ক্ষেত্রে আমাদের 18 সালের হাতে নগদটা হলো প্রারম্ভিক হাতে নগদ হিসেবে বিবেচিত হবে এবং 2019 সালের হাতে নগদটা সমাপনী হাতে নগদ হিসেবে বিবেচিত হবে। দেনাদার 76,000 টাকা, এরপর 75,000 টাকা, অর্থাৎ দেনাদার বিগত বছর থেকে 1,000 টাকা হ্রাস পেয়েছে। অর্থাৎ আমরা দেনাদার যেহেতু চলতি সম্পদ, তাহলে এখানে হ্রাস পেয়েছে দেনাদার, তাহলে এটা আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ হতে অবশ্যই যোগ করে দিব। মজুত পণ্য 89,000 টাকা, 80,000 টাকা, এটাও আমাদের হ্রাস পেয়েছে। অর্থাৎ আমরা মজুত পণ্যটা আমাদের চলতি সম্পদ এবং এটা হ্রাস পেয়েছে, তাহলে অবশ্যই আমরা কি করব? পরিচালন কার্যক্রমে এটা আমরা যোগ করে দিব। কারণ তোমরা জানো চলতি সম্পদের সাথে অর্থাৎ সম্পদের সাথেই আমাদের নগদ প্রবাহ বিবরণীর সম্পর্কটা হলো ঋণাত্মক। ভূমিটা আমাদের স্থায়ী সম্পদ। এখানে দেখো 50,000 টাকা ছিল 18 সালে এবং 19 সালে আছে 25,000 টাকা। তাহলে ভূমি কি করা হয়েছে? অবশ্যই কমে গেছে। সেই ক্ষেত্রে কি বিক্রয় করা হয়েছে ভূমি। কত টাকা? 25,000 টাকা। তাহলে ভূমি বিক্রয় করলে কি হবে? আমাদের সম্পত্তি চলে গেছে, বাট নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ আমরা এটা কি করব? অবশ্যই ভূমি বিক্রয়টা আমরা বিনিয়োগ কার্যাবলীতে যোগ করে দেখাবো। এরপর যন্ত্রপাতি 1,60,000, অর্থাৎ যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, তার মানে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে বিনিয়োগ কার্যক্রম থেকে। তারপর আমরা দায় ও মূলধন পাশ দেখি। পাওনাদার 27,000, 14,000, অর্থাৎ পাওনাদার হ্রাস পেয়েছে। লাইবিলিটিস এবং অনার্স ইকুইটির সাথে নগদ প্রবাহ বিবরণীর সম্পর্কটা হলো ধনাত্মক। তাহলে চলতি সম্পদ হ্রাস, তার মানে এটা আমরা বিয়োগ করে দেখাবো। সাধারণ শেয়ার 64,000 এবং 1,14,000,
অর্থাৎ সাধারণ শেয়ারের পার্থক্য হলো এখানে 50,000 এবং তোমরা নিচে দেখো অন্যান্য তথ্যাবলীতে সমন্বয়ে এখানেও চলতি বছরের নতুন সাধারণ শেয়ার ইস্যু দেওয়া আছে 50,000 টাকা, অর্থাৎ এই পার্থক্যটাই ওখানে দেখানো হয়েছে। তার মানে আমরা নতুন সাধারণ শেয়ার যেহেতু ইস্যু করছি, তাহলে সাধারণ শেয়ারটা আমাদের কি অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত, তাহলে সেখানে আমরা সাধারণ শেয়ার ইস্যু যোগ করে দেখাবো। পদেয় বন্ড 1,50,000 1 লক্ষ, অর্থাৎ বন্ড পরিশোধ করা হয়েছে 50,000 এবং দেখো সমন্বয়েও তোমাদের পক্ষান্তরে বন্ড পরিশোধ 50,000 টাকা দেওয়া আছে। তাহলে বন্ড পরিশোধ আমরা অর্থায়ন কার্যাবলীতে বিয়োগ করে দেখাবো। সংরক্ষিত আয় 34,000 এবং 99,000 টাকা। আচ্ছা, এটা আমরা পরে অন্যান্য তথ্যাবলীগুলো দেখে আসি, তারপর আমরা দেখব। নর্মালি আমাদের তো সংরক্ষিত আয় নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। অন্যান্য তথ্যাবলী আয় ব্যয় বিবরণী থেকে প্রাপ্ত নিট মুনাফা 85,000 টাকা। শুরুতে আমাদের নিট মুনাফা লিখতে হবে, আমরা পেয়ে গেলাম অপচয়ের পরিমাণ 24,000 টাকা। এখানে আমাদের এই যে পুঞ্জীভূত অপচয় 42,000 টাকা এবং 66,000 টাকা ছিল, দুইটার পার্থক্য আমাদের এই 24,000, আর এখানে অপচয়ের পরিমাণও 24,000 টাকা দেওয়া আছে, যেটা আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের সাথে যোগ করে দেখাবো অপচয় সবসময়। চলতি বছরের নতুন সাধারণ শেয়ার ইস্যু 50,000 টাকা, পক্ষান্তরে বন্ড পরিশোধ 50,000 টাকা। এই দুইটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলছি। তো আসো এখন সংরক্ষিত আয়। দেখো সংরক্ষিত আয় দুইটা বছরের যে টাকাটা দেওয়া আছে, অর্থাৎ 34,000 এবং 99,000 টাকা, অর্থাৎ দুইটা টাকার কিন্তু পার্থক্য দেওয়া আছে। যখনই তোমরা দেখবা যে এরকম একাধিক বছরে দেওয়া আছে এবং টাকার ব্যবধানটা অর্থাৎ আলাদা আলাদা ফিগারের, তখনই বুঝতে পারবা এটার সাথে লভ্যাংশ জড়িত আছে। তাহলে আমাদের লভ্যাংশ প্রদানের বা পরিশোধের সূত্রটা কি, সেটা দিয়ে আমরা এখন লভ্যাংশটা বের করব। লভ্যাংশ প্রদানের সূত্রটা আমরা ইতিপূর্বেই আলোচনা করে আসছি, তোমরা সেই সূত্রটা ব্যবহার করে এখানে লভ্যাংশ প্রদান বের করবে। তো আসো এখন আমরা দেখি আমাদের প্রশ্নেতে কি চাওয়া হয়েছে। আর্থিক বিশ্লেষণ কি, অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের পার্ট 1-এই নগদ প্রবাহ বিবরণী বলতে কি বুঝো ব্যাখ্যা করো, এটাও তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছ। গতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করো। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করো। গতে এরকম রিকোয়ারমেন্ট, অর্থাৎ এরকম আমাদের ইতিমধ্যে দুইটা সৃজনশীল প্রশ্নে আমরা করে আসছি, অর্থাৎ এই অঙ্কটা থেকে আমরা পরিচালন কার্যক্রম থেকে প্রাপ্ত নগদ প্রবাহটুক বের করলেই আমাদের গ নাম্বারের উত্তরটা হয়ে যাচ্ছে। ঘতে যাওয়া হয়েছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ 1,06,000 টাকা ধরে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। যদি আমাদের গতে 1,06,000 টাকায় পরিচালন কার্যক্রম আসে, তাহলে তো আমরা সেটাই এখানে লেখা আছে 1,06,000, এটা ধরে করব। যদি এর চেয়ে কম বা বেশি আসে, তাহলে গণঙের উত্তর আমরা নিব না, আমরা এই 1,06,000 টাকা ধরে করতে বলা হয়েছে। দেন পরিচালন কার্যক্রমের টাকা আমরা 1,06,000 টাকা ধরে পরবর্তী যে দুইটা ধাপ আছে, অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, সেই বাকি কাজটুকু করে আমরা আমাদের সমাপনী নগদ বের করব। তাহলে আমি এই অঙ্কটার সব কিছু নিয়ে ডিটেল আলোচনা করলাম, তাহলে তোমরা বাড়িতে এটা সমাধান করবে। আর কোনো ধরনের সমস্যা যদি হয়, তাহলে তো আমাদের অনলাইন ক্লাস আছেই, তো সেখানে তোমরা প্রশ্ন করবে বা এই ভিডিওর নিচে কমেন্ট করলেও আমি সেখানে উত্তর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠে তোমরা যা শিখলে, সেখানে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা এখানে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে এই সমস্যাগুলো নোট ডাউন করবে এবং পরবর্তী ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা আমাদের অনলাইন ক্লাসেও হতে পারে, অথবা তোমরা যদি এই ভিডিওটির নিচে কমেন্ট করো, তাহলে আমি সেখানেও উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আমাদের সোশ্যাল মিডিয়া বা অনলাইনে যে এখানে আমাদের যোগাযোগ করা সম্ভব, অর্থাৎ আমাদের অনলাইন ক্লাসে আমরা যোগাযোগ করতে পারি খুব সহজেই। সেখানে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান নিয়ে কথা বলবো। তাহলে আজ আর নয়, আজকের এই পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।